ছোটবাসী থেকেই তো মানছি বংশ পরম্পরা হয়ে আসতেছে। আমার দাদারা করছে, আমার বাপেরা করছে, আমরাও করতেছি, আমাদের নেক্সট জেনারেশনও করবে। এই রাস্তায় উনি জীবন দেওয়া করেছেন, আমরাও এই রাস্তায় এই হোসেন হাসানের নামে জীবন দিয়ে যাব ইনশাআল্লাহ। এছাড়াও রোজা, নামাজ ও দান খয়রাতের মধ্য দিয়ে দিনটি পালন করেন বাংলাদেশের মুসলমানরা। কারবালার ঘটনার শোকার্তরা বলছেন, অবৈধভাবে ক্ষমতা দখল করতে গিয়ে ইয়াজিদ বাহিনী সেদিন যে অন্যায় করেছিল, পৃথিবীতে এখনো তার অনুসরণ চলছে। তাই তাদের এই শোক প্রকাশ সেই সব ঘটনার প্রতিবাদের জন্য, যেন সবাই বুঝতে পারে অন্যায়কারী যেই হোক না কেন, ইতিহাস কখনোই কাউকে ক্ষমা করে না। এস.এম. মহিউদ্দিন, এটিএন বাংলা, ঢাকা। কিছু প্রতিষ্ঠানের অতি ব্যবসায়িক মানসিকতার কারণে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ায় বিতর্কিত হচ্ছে ক্ষুদ্র ঋণ কর্মসূচি, এমন অভিযোগ করে বিশেষজ্ঞরা বলছেন শৃঙ্খলা আনতে ক্ষুদ্র ঋণ কর্মসূচির সাথে জড়িত প্রতিষ্ঠানগুলোকে আইনি কাঠামোর আওতায় আনা জরুরি। নেপালে অনুষ্ঠিত ক্ষুদ্র ঋণ সম্মেলনে তারা এসব কথা বলেন। কাঠমান্ডু থেকে ফিরে রিপোর্ট করছেন মাহফুজ মিশু, ছবি তুলেছেন কামাল হোসেন। ৮০ দশকের মাঝামাঝি বাংলাদেশে ক্ষুদ্র ঋণ কর্মসূচি শুরু হলেও দেশে বর্তমানে এর সাথে জড়িত ৩.৫ কোটিরও বেশি মানুষ। এই কর্মসূচিতে উদ্বুদ্ধ হয়ে দক্ষিণ এশিয়ার বাকি দেশগুলোতেও বেশ জোরে সোরে ঘটেছে ক্ষুদ্র ঋণের বিস্তার। কিন্তু শুরু থেকেই সুস্পষ্ট সরকারি নীতিমালা না থাকায় গেল ২ দশকে খানিকটা বিতর্কিত হয়ে পড়েছে এই কার্যক্রম। অবশ্য ক্ষুদ্র ঋণ কর্মসূচির সাথে জড়িতরা বলছেন বেশিরভাগ অভিযোগেরই কোনো ভিত্তি নেই, তবে ক্ষুদ্র ঋণের নামে কেউ কেউ মহাজনী ব্যবসা করছে বলে মনে করেন তারা। শতকরা ৯৫টি মাইক্রো ফাইন্যান্স প্রতিষ্ঠান যারা আছে তারা খুব ভালোভাবে ঋণ দিচ্ছে, বড়দের সাথে কথা বলতেছে। হয়তো শতকরা ৫টা সংস্থা হয়তো সেরকম ঠিক মতো ঋণ তারা দিচ্ছে, কিন্তু সুদের হার হয়তো অনেক বেশি। রিসেন্টলি দেয়ার আর সাম malpractices noticed in bigger institutions where they have been starting lending not only poor but slightly higher level non-poor. This is where corruption may take place. এই অবস্থার উত্তরণে এসব প্রতিষ্ঠানের উপর সরকারের নজরদারি বাড়ানো প্রয়োজন, এমন কথা উঠে আসে দক্ষিণ এশীয় ক্ষুদ্র ঋণ সম্মেলনে। বক্তারা বলেন, এতে করে ক্ষুদ্র ঋণের সুফল আরো বেশি পাবে দক্ষিণ এশিয়ার দরিদ্র মানুষ। এটা সত্য যে ক্ষুদ্র ঋণ যেভাবে দ্রুত প্রসার লাভ করেছে, আইনি কাঠামোটা আমাদের পুরো দক্ষিণ এশিয়াতেই সেই তালে ততদূর এগোতে পারেনি। এ কারণেই আইনের একটা শূন্যতা আছে। সেই শূন্যতার সুযোগ নিয়ে অনেক ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান কিন্তু অনেক অনিয়ম করেছে। কাজেই এখন সময় এসেছে যে ক্ষুদ্র ঋণের জন্য একটা আইনি কাঠামো, এই সবগুলো দেশের জন্য দরকার। রেগুলেট করাটা যদি খালি ধরে নিন আপনি, যেটা পুলিশিং করা বা খবরদারি করা, সেটাও কিন্তু ভুল হবে। এটার পাশাপাশি কিন্তু একটা ফ্যাসিলিটেটিং রোল, একটা সহায়ক শক্তি হিসাবে কাজ করার যে ইচ্ছাটা, এবং সেটা কিন্তু খুব জরুরি। সার্কের সহযোগিতায় বাংলাদেশের ইনস্টিটিউট অব মাইক্রোফিন্যান্স ও নেপালের রুরাল মাইক্রোফিন্যান্স ডেভেলপমেন্ট সেন্টার আয়োজিত এই সম্মেলনে ক্ষুদ্র ঋণ কার্যক্রমকে আরো বেগবান করতে সরকারের সহযোগিতা দরকার বলে মন্তব্য করেন বক্তারা। ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠানগুলোর জন্য কাজ করা কিছুটা কঠিন নেপালের এই দুর্গম পাহাড়ি অঞ্চলে, তবুও এই এলাকার মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছে সেসব প্রতিষ্ঠান। তবে এইসব এলাকার মানুষের চূড়ান্ত অর্থে ভাগ্যের পরিবর্তন তখনই ঘটবে যখন তাদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়ন হবে। লামাগান থেকে মাহফুজ মিশু, এটিএন বাংলা, কাঠমান্ডু, নেপাল। জিনিসপত্রের দাম তদারকিতে সরকারি সংস্থাগুলোর কাজ অনেকটাই ঝিমিয়ে পড়েছে, আর সেই সুযোগে প্রায় প্রতিদিনই বাড়ছে নিত্য প্রয়োজনীয় বেশিরভাগ জিনিসের দাম। বাজার ঘুরে এমনই চিত্র দেখা গেছে। আরো জানাচ্ছেন মোর্শেদ আলম। শুক্রবার কারওয়ান বাজারে গিয়ে দেখা গেল ১৫ তারিখের পর থেকে জিনিসপত্রের দামের তালিকা আর পরিবর্তন করেনি সিটি কর্পোরেশন। তার চেয়েও বড় কথা হচ্ছে, দামের এ তালিকার সাথে বাজারের একটি জিনিসেরও দামের মিল নেই। সিটি কর্পোরেশনের এটা মার্কেট, এই মার্কেটে দ্রব্য মূল্য যাচাই বাছাই না করা, তারা কোত্থেকে হঠাৎ করে এসে একটা রিপোর্ট লেগে তালিকা লেখে, যেটা মার্কেটে কোনো জায়গায় এই ধরনের মূল্য নাই। বাজার দুই একটা দোকানে হয়তো জিজ্ঞেস করলো, ওইটা লিখে ওনারা চলে যায়। আর বাজারে যেটা আছে প্রত্যেক দোকানে যাচাই করে দেখেন একই রেট মাল পাবেন। তালিকায় ইরি চালের দাম লেখা থাকলেও বাজারে এই চালই এখন নেই। আর পেঁয়াজ, রসুন, আটা, ময়দা, মসুর ডাল, আলু কোনো পণ্যই সিটি কর্পোরেশনের তালিকা অনুযায়ী বিক্রি হচ্ছে না। কোনো কোনো জিনিস তালিকার চেয়ে প্রায় দ্বিগুণ দামে বিক্রিরও ব্যাখ্যা দিলেন বিক্রেতারা। যে পেঁয়াজ ২৮ টাকা ৩০ টাকা, আমরা ভোরে দেখতেছি, আপনারা কেন ৫-৫০ টাকা চাইতে আছেন?
কিন্তু আড়তে পাইকারি পুরান পেঁয়াজ বিক্রি হচ্ছে 50 টাকা। খাদ্যমন্ত্রী কি না বলছে যে 3 মাসের শর্ট আছে, 3 মাসের শর্ট থাকার পরের থেকে কি না প্রতিদিনে 20 টাকা 30 টাকা 50 টাকা বাড়তেছে। আসলে কিন্তু সারি শর্ট নাই। একসময় রাজধানীর কয়েকটি বাজার ঘুরে প্রতিদিনই জিনিসপত্রের দামের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করলেও গত 18ই অক্টোবরের পর থেকে টিসিবির ওয়েবসাইটের এ তালিকা আর হালনাগাদ করা হয়নি। আর তাই বাজারে জিনিসপত্র কিনতে এসে প্রায় প্রতিদিনই আয় ব্যয়ের হিসাব মিলাতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে নিম্ন এমনকি মধ্য আয়ের মানুষরা। আপনারা প্রতিদিনই বাজারে দেখছেন, বাজার দর বলছেন, জনগণের জানাচ্ছেন, কিন্তু আমরা তো কোনো উপকার পাচ্ছি না। আমরা প্রতিদিনই বাজার করছি কিন্তু ঊর্ধ্বগতি, কোনোটার তো নিম্নগতি না। 80% লোক গরিব, এতে বুঝতেই পারছেন যে কয়জনের ক্রয় ক্ষমতা মধ্যে কতজন আছে। 20% বড় লোক দিয়ে তো দেশ চলবে না। তাদের মতে ক্রেতা বিক্রেতার সচেতনতা কিংবা গণমাধ্যমে প্রচারণা কোনোভাবেই এই সমস্যার সমাধান সম্ভব নয়, বরং দরকার সরকারি প্রতিষ্ঠানগুলোর অব্যাহত নজরদারি আর প্রশাসনের সদিচ্ছা। মুর্শিদ আলম, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর অদূরে আসলে আগুনে পুড়ে যাওয়া হামিম গার্মেন্টসের 2টি ফ্লোর প্রাথমিকভাবে ঘুরে দেখেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক গঠিত তদন্ত কমিটি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল খান চৌধুরীর নেতৃত্বে 5 সদস্যের তদন্ত দল আগুনে পুড়ে যাওয়া 10 ও 11 তলার বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এ সময় তারা বিভিন্ন আলামত সংগ্রহ করেন। পরে ইকবাল খান চৌধুরী জানান, আলামত সংগ্রহ শেষে রোববার থেকে কমিটি পূর্ণোদ্যমে কাজ শুরু করবে। তদন্ত শেষে আগুনের কারণ ও হতাহতের ব্যাপারে সুনির্দিষ্টভাবে জানানো যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন। তদন্ত শেষ হওয়ার আগে আমরা কোনো ধারণা বলতে পারবো না। যেটা দেখা গেল যে বেশিরভাগ লোক কিন্তু এখানে আটকা ছিল, যেহেতু লাঞ্চ টাইম ছিল, লাঞ্চ টাইমে সবাই লাঞ্চ করতে আসছিল। আগুন যেহেতু 10 তলা লেগেছে, এখান থেকে অনেকে লাভ দিয়েছে, কেউ রশি বেয়ে নেমেছে, যে কারণে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এবং সিঁড়ি দেখলাম এখানে 6টা সিঁড়ি আছে, এই পাশে 3টা সিঁড়ি আছে, সিঁড়িগুলো বেশ বড় বড়, কিন্তু সেইগুলা ওনারা যেটা বলছেন সম্ভবত সেটি হবে ধোয়ার কারণে সিঁড়িগুলা অনেকে অ্যাভয়েড করেছে বা অনেকে সিঁড়ি খুঁজেও পায়নি। গাজীপুরের তারগাছ এলাকার একটি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠানের ছিনতাই হওয়া কোটি টাকারও বেশি তৈরি পোশাক রাজধানীর আব্দুল্লাহপুর ও চট্টগ্রামের বার আউলিয়া থেকে উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ছিনতাই ঘটনার সাথে জড়িত 2 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, গত 13ই ফেব্রুয়ারি তারগাছ থেকে বিদেশে রপ্তানির উদ্দেশ্যে কভার ভ্যান যোগে চট্টগ্রাম বন্দরে নিয়ে যাওয়ার সময় এসব পোশাক ছিনতাই হয়। সংঘবদ্ধ চক্রটি দীর্ঘদিন ধরে বহির্বিশ্বে রপ্তানিকৃত এসব মালামাল ছিনতাই করে আসছিল। পবিত্র আশুরা উপলক্ষে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় দেশ ও জাতির কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। বিএনপি এবং ওলামা দলের নেতাকর্মীরা এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। আরব সাগর থেকে ছিনতাই হওয়া বাংলাদেশি জাহাজ এমভি জাহানমনির 26 নাবিককে উদ্ধারের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেছে তাদের স্বজন ও মার্চেন্ট মেরিনার্স অ্যাসোসিয়েশন। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তারা এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন। গত 5ই ডিসেম্বর সোমালীয় জলদস্যুরা জাহাজটি ছিনতাই করে। যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন ইতালি প্রবাসী বাংলাদেশিরা। রোমের বাংলাদেশ দূতাবাসে আয়োজিত মহান বিজয় দিবসের অনুষ্ঠানে প্রবাসীরা যুদ্ধাপরাধের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর গ্রেফতারে সন্তোষ প্রকাশ করেন। স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীরা সহ প্রবাসী বাংলাদেশিরা এ সময় উপস্থিত ছিলেন। পরে দূতাবাস আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সৌদি আরবের জেদ্দাতেও পালিত হয়েছে মহান বিজয় দিবস। বাংলাদেশ কনসুলেট কনসাল জেনারেল নাজমুল ইসলাম প্রবাসী বাংলাদেশিদের সাথে নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে প্রবাসী বাংলাদেশিদের পরিবেশনায় ছিল নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। ট্রাস্ট ব্যাংক আন্তর্জাতিক সংবাদ। প্রত্যেক সাংবাদিকের একবার করে হলেও হাজতবাসের অভিজ্ঞতা থাকা প্রয়োজন বলে মন্তব্য করেছেন সারা জাগানো ওয়েবসাইট উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ।
ব্রিটিশ হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পাবার পর তিনি এ মন্তব্য করেন। পাশাপাশি আগের মতোই তথ্য প্রকাশের কাজ চালিয়ে যাওয়ারও অঙ্গীকার করেন আসাঞ্জ। মঙ্গলবার লন্ডনের একটি ম্যাজিস্ট্রেট আদালত শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করলেও সুইডিশ আইনজীবীদের বিরোধিতার কারণে আসাঞ্জকে আরও 2 দিন জেল হাজতে থাকতে হয়। অবশেষে জামিনের শর্ত অনুযায়ী 2,40,000 পাউন্ড জমা দেওয়ার পর মুক্তি পান তিনি। এজন্য আইনজীবী ছাড়াও বিশ্বজুড়ে যারা তাকে সমর্থন জানিয়েছেন, আসাঞ্জ তাদের সবাইকে ধন্যবাদ জানান। জুলিয়ান আসাঞ্জকে সুইডেনের প্রত্যর্পণের বিষয়ে আগামী 11 জানুয়ারি আদালতে শুনানি হবার কথা রয়েছে। আমার এই কারাগারে থাকার অভিজ্ঞতা আসলেই একেবারে অন্যরকম, আর আমার মনে হয় প্রত্যেক সাংবাদিকেরই একবার করে এই অভিজ্ঞতা হওয়া উচিত। কারণ দেখেন, জেলখানায় বসে কত বড় বড় তত্ত্ব আর গুরুত্বপূর্ণ বই লেখা হয়েছে। আমার সমর্থক পাঠকরাই পাশে থেকে প্রমাণ করেছে যে আমি সঠিক পথেই এগুচ্ছি। আমি আমার কাজ চালিয়ে যাব। ভারত সফর শেষে চীনা প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও এখন পাকিস্তানে। বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে তিনি দেশটি সফর করছেন। 3 দিনের এ সফরে 2 দেশের মধ্যে একাধিক চুক্তি হতে পারে। চীনা প্রধানমন্ত্রী ইসলামাবাদের বিমান ঘাঁটিতে পৌঁছলে কড়া নিরাপত্তায় পাক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি তাকে স্বাগত জানান। বিশেষজ্ঞদের মতে ভারতের সাথে সম্পর্কের উন্নয়ন ঘটলেও পাকিস্তানকে গুরুত্বপূর্ণ বন্ধু দেশ মনে করে চীন, আর সে আশ্বাস দিতে ইসলামাবাদ গেছেন চীনা প্রধানমন্ত্রী। এর আগে তার 3 দিনের ভারত সফরে 2 দেশের মধ্যে প্রায় অর্ধশত বাণিজ্য চুক্তি হয়। অবিশ্বাসের ঐতিহ্য ভুলে ভারত এখন চীনের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। সারা বিশ্বের সাথে আগামীকাল বাংলাদেশেও পালিত হবে আন্তর্জাতিক অভিবাসী দিবস। বহির্বিশ্বে ছড়িয়ে থাকা 70 লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশী সেবা নিশ্চিত করতে এবার দিবসের স্লোগান দেওয়া হয়েছে অভিবাসীদের অধিকার, মর্যাদা ও ন্যায় বিচার। অভিবাসী দিবসের কর্মসূচি ঘোষণা উপলক্ষে সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব জানান প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড জাফর আহমেদ। বিএমইটির মহাপরিচালক খোরশেদ আলম চৌধুরী, অভিবাসী মহিলা শ্রমিক নেত্রী সুমাইয়া ইসলাম এ সময় আরও বক্তব্য দেন। নারী পাচার রোধে কঠোর আইন প্রণয়ন ও তা বাস্তবায়নের দাবি জানিয়েছে জাতীয় মহিলা আইনজীবী সমিতি। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তারা এই দাবি জানায়। এতে বক্তারা অভিযোগ করেন, নারী পাচার রোধে যে আইনের খসড়া তৈরি হয়েছে, এক শ্রেণীর আদম ব্যবসায়ী তা পরিবর্তনের চেষ্টা করছেন। এক্ষেত্রে সরকারকে কোনো আপোষ না করার পরামর্শ দেন তারা। সংগঠনের নির্বাহী পরিচালক সালমা আলী এ সময় উপস্থিত ছিলেন। হানাহানি ও প্রতিহিংসা রাজনীতি দূর করে দেশে গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যমত গড়ে তোলা জরুরি বলে মনে করে মানবাধিকার বাস্তবায়ন সংস্থা। বিকেলে সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আরও বলা হয়, আইনের শাসন ও ন্যায় বিচার নিশ্চিত করতে হলে প্রধান 2 রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঐক্যমতের বিকল্প নেই। এ সময় জানানো হয়, আগামীকাল রাজধানীর একটি হোটেলে জাতীয় ইস্যুতে জাতীয় ঐক্যমতের লক্ষ্যে সংস্থার 12শ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। মানবাধিকার বাস্তবায়ন সংস্থার মহাসচিব সিগমা হুদা এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন। মহান বিজয় দিবস